পড়ছিলাম আমার বোবা ফুল কলমে তৃপ্তি ইহসান নওরা পর্ব সংখ্যা 23। থকথকে মেঝেতে ছিটকে পড়েছিল শোক, তড়িঘড়ি করে উঠে বাহিরে ছুটে আসে। গায়ের ওড়নাটি পড়ে রইল মেঝেতেই। গ্রাউন্ড ফ্লোরে লাগাতার সাইরেন বাজছে। সকলে তেড়ে এসে জড়ো হলো এক জায়গায়। রোবায়েত দ্রুত কদমে ছুটে চলে সিঁড়ি বেয়ে। আইজা, মাহির এবং আজাদ শিকদারও চললেন। ভদ্রলোক শুয়েছিলেন, চোখও বুজে এসেছিল প্রায়, কিন্তু সাইরেনের তীব্র গর্জনে ঘুম হয়ে গেছে। সকলের চোখে মুখে আতঙ্ক। রুবায়েত মুসিবতের দোয়া পাঠ করে সর্বস্ব দিয়ে পা চালাচ্ছেন। হানিফা বেগম সিঁড়ি চড়তে পারেন না, সিঁড়ির নিকটে দাঁড়িয়ে হাঁকডাক করছেন। সাইমা রামসাব প্রথমে আতিফ আসলামের কাছে ছুটে গেল, তারপর তাদের নিয়ে দৌড়ে গেল ওপরে। একটা 5th ফ্লোর থেকে কেউ বাজাচ্ছে। ছেলেমেয়েরা যেহেতু থাকার জন্য শেষ ফ্লোরে বেছে নিয়েছে, আজাদ শিকদার এই সাইরেন সিস্টেম স্থাপন করেছেন। কোনো বিপদ হলে যেন তারা নিচে সংকেত দিতে পারে। এমন সাইরেন শেষ কবে বেঁধেছিল সময়টা ঠিক মনে নেই কারো। সেদিন আগুন লেগেছিল তোহপার কক্ষে, আরো দুটো কক্ষ ছেয়ে গিয়েছিল সেই ধ্বংসাত্মক স্ফুলিঙ্গ। ভাগ্যিস তোহফা সময় মতো রুম ছেয়ে বেরিয়ে এসেছিল সেদিন, নয়তো আজ নিশ্চয়ই তেমন কোনো কিছু হয়েছে। রুবায়েত বিড়বিড় করে রবের কাছে চাইছেন তার ছেলেমেয়েগুলো যেন সুস্থ থাকে। দোয়া হয়তো কবুল হয়েছে। সুখ 5th ফ্লোরের সিঁড়ির গোড়াতে বিবর্ণ মুখে দণ্ডায়মান ছিল, কপালে রক্ত ঝরছে তার। রুবায়েত বিচলিত হয়ে মেয়ের মুখে হাত বুলিয়ে উদ্বিগ্ন হলেন। কি হয়েছে আম্মা? কপাল কেটেছে কিভাবে? রুবায়েত এদিক ওদিক চোখ বোলালেন। আগুনের চিহ্নটুকুও দেখা যাচ্ছে না, তবে তুহপা কোথায়? ওর কিছু হয়েছে কি? আইজা আজাদ শিকদার ওপাশে এসে অস্থির গলায় জানতে চাইছেন আসলে কি ঘটেছে। সুখ খেই হারিয়ে ফেলে, শরীর কাঁপছে থরথর, চোখ ভিজে গেছে অশ্রুতে। মৃদু অস্ফুট স্বরে অক্ষরটি আউড়ে বর্ণ রুমের দিকে অস্থির ইশারায় কিছু বলতে যেও গুলিয়ে ফেলছে। অপারগ হয়ে আজাদ শিকদারের হাত ধরে দ্রুত কদমে হেঁটে গেল সেদিক। পিছু ছুটল বাকিরাও। ভেতরে প্রবেশ করে চোখের সামনে অপ্রিয় এবং অপ্রত্যাশিত একটু দৃশ্য দেখে আইজা আতকে চিৎকার দিয়ে উঠল। দিক বিদিক ভুলে ছুটে গেলেন সামনে। বর্ণার মুখশ্রিত অদ্ভুত হিংস্রতা, চোখের দৃষ্টিতে স্ফুলিঙ্গ। বা হাতে অভ্রর গলা চেপে দেয়ালে মিশিয়ে রেখে একদৃষ্টে তার চোখের দিকে চেয়ে আছে, যেন তার অসহায়ত্ব বাঁচার জন্য আকুতি দেখে চোখের তৃষ্ণা মেটাচ্ছিল। চোখ উল্টে গেছে অভ্রর, জিভ বেরিয়ে এসেছে। আইজা বর্ণর হাত ছাড়ানোর চেষ্টা চালিয়ে ক্রন্দনরত গলায় চেঁচিয়ে উঠল, কি করছো তুমি বর্ণ? ছেড়ে দাও, আমার ছেলেটা মরে যাবে তো। মুহূর্তেই কক্ষে আহাজারিপূর্ণ হয়ে উঠল। গা ছমছমে পরিবেশ। মাহির থম মেরেছিল কিছু পল। ছুটে যাওয়ার মাঝেই বর্ণ ঝটকা মেরে আইজার হাত ছাড়িয়ে নেয়। আমার কাছে বাধা। পিছু ফিরে হাত মুঠো পাকিয়ে তুলেছিল বর্ণ। থেমে গেল সম্মুখে থমকে যাওয়া নারী মূর্তি দেখে। থম মেরে মূর্তির ন্যায় চেয়ে আছে আইজা। স্থির চোখে বর্ণর কাঁধ বরাবর উঠে আসা মুঠো পাকানো হাতের দিকে তাকিয়ে আছেন। অনুভূতি শূন্য চোখের গহীনে অবিশ্বাস্য। বর্ণ তাকে আঘাত করার নিমিত্তে হাত উঠিয়েছে, এখন মাকেও। মাহির দু হাতে বর্ণর পেছন থেকে পেট জাপতে ধরে সরিয়ে নিয়ে যায়। ভাই রিল্যাক্স, উনি আন্টি, আপনার মা, এরা আপনার প্রিয়জন, আপনি সবাইকে খুব ভালোবাসেন না? বন্দিত্ব হতে ছাড়া পেয়ে ফ্লোরে বসে পড়ে অভ্র। গলা ধরে কাশতে শব্দ তোলে। জোরে জোরে এতক্ষণে আটকে থাকা নিঃশ্বাস ছাড়ছে হা করে। রোবায়েত পাশে হাঁটু ফেলে বসে বুকে জড়িয়ে নিল তাকে। সুখ পানি এনে দেয়। আজাদ শিকদার স্তব্ধ দাঁড়িয়ে আছেন। এখানে তার কি করণীয় মাথা কাজ করছে না। এমন পরিস্থিতির সম্মুখীন হতে হবে দুঃস্বপ্নেও তিনি ভাবতে পারেননি। কক্ষের বাইরে রামসা, আতিফ আসলাম এবং সাইমা বুয়া এসে থামল। ভেতরে পরিবারের সদস্যদের মধ্যে কিছু হয়েছে, অনুমতি ছাড়া ঢোকা বারণ। তবে মূল বিষয়টি জানার উৎকণ্ঠা তাদেরও রয়েছে। বর্ণর উগ্রভাব কমে এলো ধীরে ধীরে। একসময় মুখশ্রীতে কঠোরতা জমানো হিংস্র ভাব অদৃশ্যে মিলিয়ে যায়। আইজা ধপ করে ফ্লোরে বসে পড়েছে ততক্ষণে, দৃষ্টি শূন্য। ফ্লোরে কাচের ভাঁজ ভাঙায় ক্ষুদ্র ক্ষুদ্র টুকরো পড়ে আছে। অভ্র নিজেকে বাঁচাতে হাত ছোড়াছুড়ি করার সময় পাশ থেকে ছিটকে পড়েছিল। ফ্লোরে হাত ঠেসে দেওয়ায় কাচের টুকরো বিঁধে গেছে আইজার হাতে। বর্ণ ঢোক গিলে একবার ঘাড় নামিয়ে অভ্রকে দেখে নিয়ে পরপর তাকালো আইজার দিকে। শান্ত হয়ে আসতেই মাহির ছেড়ে দেয় তাকে। এটা কি করে ফেললেন ভাই? বর্ণ নিজেও স্তব্ধ। নিজের চুল একবার হাত বুলিয়ে আহত চোখে একবার মাহিরের দিকে চেয়ে আইজার সামনে বসে পড়ল। হঠাৎ অদ্ভুত করুণ গলায় ডাকলো, আম্মু। আঁচলে মুখ চেপে তিনি মুখ ঘুরিয়ে নিলেন অন্যত্র। বর্ণ ক্ষণকাল স্থির থেকে হঠাৎ ঘাড় ঘুরিয়ে সুখে নেতানো মুখশ্রীতে নজর রাখল সেকেন্ডের জন্য। কপালের কোণ ছুঁয়ে রক্তের রেখা কানের লতি পর্যন্ত এসেছে। তখন অভ্রর গলা থেকে হাত ছাড়িয়ে নিতে চাইলে ঝটকা মেরেছিল সে। ফলে সুখ ছিটকে পড়ে ড্রেসিং টেবিলের কোণায়, সেখান থেকে ফ্লোরে। বর্ণ উভ্রান্তের মতো বাড়ি থেকে বেরিয়ে এসে চুল খামছে ধরে উদ্দেশ্যহীন এদিক ওদিক নজর ছিটালো।
এক সময় দু হাতের সামনে এনে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে লাগে। চোখ বুজে লম্বা লম্বা শ্বাসে হাত মুঠো করে হঠাৎ দেয়ালে ঘুষি বসালো সজোরে। বাড়ির শক্ত ইমারতের ভিত্তিগুলো যেন এক মুহূর্তের জন্য কেঁপে উঠল এই আঘাতে। এই হাত আজ মায়ের উপর উঠতে যাচ্ছিল। এই হাত পরপর আরো দুটো তিনটে ঘুষি মেরে রক্ত না আসা পর্যন্ত মনের খোয়াইশ মিটছিল না তার। বাইকে চড়ে বসে সর্বোচ্চ স্পিড বাড়িয়ে বেরিয়ে গেল সে। গন্তব্যর নাম জানা নেই। মায়ের কি করবে না করবে বুঝে উঠতে পারে না। পরিস্থিতি মনে হলো হাতের বাইরে। আজ সব জানাতে হবে আন্টিকে, নয়তো বর্ণকে ভুল বুঝবে সবাই, ঘৃণাও করতে পারে। বর্ণর পিছু যেতে গিয়েও পুনরায় ফিরে এলো সে। আইজা কাঁদছে নিঃশব্দে, চোখের জলগুলো ঝরে পড়ছে অবাধে। সুখ ওনার পাশে বসে শান্ত হয়ে কাজ ছুঁয়ে দিচ্ছে আলতো। সিঁড়ি চড়ার ধূপধাপ আওয়াজ কর্ণঘোর হতেই তুফা নেমে এসেছিল ছাদ থেকে। সেও নীরবে এদিক ওদিক পরখ করে সকলকে। অভ্রকে উঠে দাঁড় করিয়েছে আজাদ। হেলে পড়তে চাইছে ছেলেটা, গলায় দানবীয় আঙুলের রক্তিম কালো রেখা। মাহির মাথা নিচু করে একবার অভ্রকে অবলোকন করে অশ্রুগলিত চোখে পাথরের ন্যায় বসে থাকা আইজে এবং আজাদ শিকদারের উদ্দেশ্য বলল, আমি কিছু জানাতে চাই আপনাদের। ড্রয়িং রুমে অভ্রকেও বসতে বলল মাহির। সত্যিটা তারও জানা প্রয়োজন, নয়তো আজকের পর ভয়ে হয়তোবা বর্ণর কাছ থেকে নিজেকে গুটিয়ে রাখবে সে। সুখ এসে রোবায়েতের সোফার পিছু গিয়ে দাঁড়ালো। তোহফা কপালে অয়েনমেন্ট লাগিয়ে দিতে চেয়েছিল, কিন্তু সে আগে মাহিরের কথা শুনতে চায়, বর্ণকে নিয়ে জানতে চায় যা সে অজ্ঞাত। মাহির মুখ নিঃসৃত বাক্যে ড্রয়িং রুমে যেন বাজ পড়ল। স্যারের পার্সোনালিটি ডিসঅর্ডার আছে, অন্যভাবে যাকে বলা যায় সাইকোপ্যাথ। আইজা চমকে উঠলেন অবিশ্বাস্য মুখাবে। অস্ফুট স্বরে বললেন, কি বললে তুমি? মাহির দীর্ঘশ্বাস সারে। বর্ণ নিঃসদাসে এসব ছোটখাটো ব্যাপারে পরিবারকে জানাতে। আজ তার মনে হলো বিষয়টি মোটেও ছোটখাটো না। সে বলল নিচু স্বরে, যেমন সহানুভূতির অভাব, অনুশোচনাবোধ নেই বললেই চলে, এবং অ্যাগ্রেসিভ বিহেভিয়ার। অন্যদের অনুভূতি বুঝতে বা তাদের কষ্ট সহজে অনুভব করতে পারে না, তবে প্রিয়জনের ক্ষেত্রে কিছুটা ভিন্ন হতে পারে। তুমি বলতে চাইছো আমার ছেলে হৃদয়হীন, পাষণ্ড, অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার মানে অসামাজিক ব্যাধিতে আক্রান্ত? আজাদ শিকদার হুমকি মিশ্রিত কঠোর গলায় বলে উঠলেন। আইজার চোখে অশ্রু শুকিয়েছে খানিক আগেই, পুনরায় চোখের কোটর ভরে এলো। ধরা আসা গলায় বললেন, যারা প্রচুর টমায় থাকে, একাকিত্ব বরণ করে নেয় অথবা নিঃসঙ্গ বেড়ে উঠতে উঠতে পৃথিবীর মানুষের প্রতি ঘৃণা ধরে যায়, তাদের অধিকাংশের মাঝে এই রোগ হয়। আমি অনেক শুনেছি। আমার ছেলের কিসের অভাব পড়েছে যা সাইকোপ্যাথে আক্রান্ত হবে? কিসের অভাবে রেখেছি তাকে বড় করতে? আমার হাসি খুশি ছেলেটার নামে মিথ্যে বলছো। তুমি বলো মাহির। পরপরই আতকে উঠে বিড়বিড় করে বললেন, শুনেছি সাইকোপ্যাথ নিকৃষ্ট কাজকর্ম বিনা দ্বিধায় মানুষের জীবনও নিয়ে নিতে পারে। আমার ভালো ছেলে এসবের পথে হাঁটতেই পারে না। আমি বিশ্বাস করি না। যদি কখনো এমন হয়, আমি মা হয়ে এটা কিভাবে বরদাস্ত করব? হয়তো সেই ক্ষণই মরেই যাব। আজাদ শিকদার আবার বলেন, যা বলার বুঝিয়ে বলো। মাহির নড়ে চড়ে বসে। আজাদ শিকদার নামের ভদ্রলোককে অজানা কারণে ভয় লাগে তার। সে বলল, দিনকে দিন বস নিজের ব্যবহারে নিজেই শঙ্কিত হচ্ছিলেন। উনি উপলব্ধি করেন ওনার মন, মস্তিষ্ক, এমনকি পুরো অস্তিত্বটাই সময়ে সময়ে নিজের কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। সামান্য বিষয়াদিতে ওভার রিয়্যাক্ট, অ্যাগ্রেসিভ বিহেভিয়ার। নিজের দ্বারা অন্য কেউ দুঃখ পেলে ওনার অনুশোচনা তো হতোই না, উল্টো মনে তৃপ্তি মিটছে। গত 6 মাস আগে আমার কথায় একজন সাইকোথেরাপিস্টের সাথে সাক্ষাৎ করেন, আর ভদ্রলোক নিশ্চিত করেন উনি অর্থপথেই থেমে গেলেও বাকিরা কথার উপস্থিতেই সকলে বুঝে নিল। আইজার চোখের পানি গড়িয়ে পড়ে পুনরায়। জিজ্ঞেস করলো, আমাদের জানাওনি কেন তখন? স্যার বারণ করেছিল। মায়ের অন্যমনস্ক হয়ে গলা ঝাড়ি দেয়। চোখের তারায় একটা দৃশ্য ভাসছে। বন্য যেতে চাইছিল না থেরাপিস্টের কাছে। সে তখন বলেছিল, বস সময় থাকতে চলুন, দেখা করে আসছে একবার। আপনার বিহেভিয়ারে সাইকো সাইকো ভাব পরিলক্ষিত হচ্ছে। এটা কিন্তু সাধারণ ব্যাপার নয়। সাইকো বলার অপরাধে ওই দিন গুনে গুনে মোটা লাঠি দিয়ে 10টা আঘাত করেছিল তাকে। 3 দিন হসপিটালের বেডে থাকতে হয়েছিল। তবে হ্যাঁ, মাহির একবারের জন্য তখন বর্ণর সঙ্গ ছাড়ার কথা ভাবিনি। কেননা সে যেমন আঘাত করেছিল, পরবর্তীতে মলমটাও নিজেই লাগিয়ে দিয়েছিল। গা পাপিয়ে জ্বর উঠেছিল তার, সজ্ঞানে ছিল না। সুস্থ হওয়ার পর ডিসচার্জের দিন ডক্টর সহাস্যে বলেছে, বড় নাকি 2 দিন পর্যন্ত তার পাশেই থেকেছিল। আশ্চর্যের ব্যাপার না, বস পাহারায় ছিল তার অ্যাসিস্ট্যান্টের। অবশ্য বর্ণ ডাক্তারের কথাটি শুনেনি। পরে তার কাছে জানতে চায়, তাচ্ছিল্য স্বরে বলেছিল, আই এম এ রকস্টার অস্ট্রিয়ান বর্ণ। দেশ থেকে বিদেশে নাম যশ ছড়িয়ে আছে যার, সে কিনা তোর পাশে বসে তোকে পাহারা দেবে হসপিটালে। বিশ্বাস হয় তোর? আমার কাছে নিজেকে এতটাও ইম্পর্টেন্ট ভাবিস না। তুই এক মাহির গেলে হাজারো মাহির লাইন ধরে দাঁড়াবে। শেষের কথাটি বলার সময় বর্ণ অদ্ভুত কায়দায় নজর লুকিয়েছিল।
পূর্বে থেকে তার অভিব্যক্তি লক্ষ্য করার দৃশ্যটা মাহির স্পষ্ট দেখতে পেয়েছে। তখন তার কান্না মিশ্রিত হাসি পেয়েছিল, আনন্দে ঘিরে ধরেছিল চারপাশ থেকে। সেদিন সে নিজের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল, জীবন থাকতে সে বর্ণর সঙ্গ ছাড়বে না। হয়তো নিয়ন্ত্রণের বাইরে গিয়ে তাকে আঘাত করে বসবে মাঝে মাঝে, কিন্তু সে উপলব্ধি করতে পেরেছে বর্ণর জীবনে ভালোবাসার মানুষ খুবই অল্প, আর অগোচরে তাদের আগলে রাখার পথও তার রপ্ত। হয়তো সেই অল্প বিস্তর ভালোবাসার সীমানায় কোনো এক অবহেলিত স্থানে তারও জায়গা আছে। হ্যাঁ আছে, নয়তো অ্যাসিস্ট্যান্ট আরও দুটো থাকতে সেই কেন বিশ্বস্ত? ভালো খারাপ সব কাজেই কেন তার হস্তক্ষেপ গ্রহণযোগ্য? মায়ের সেদিন বর্ণর কথার প্রেক্ষিতে জবাব দিয়েছিল তারই মতো করে, ভুল ভেবে ফেলেছি বস। আসলে মাথায় ছিল না যে আপনি আঘাত করে আবার আপনিই কেন সেবা করবেন। রিয়েলি সরি। তার পরদিন বর্ণ নিজেই থেরাপিস্টের কাছে যাবার কথা বলেছে। মাহের দীর্ঘশ্বাস ছেড়ে আইজার কথা শুনল। একজন স্বাভাবিক মানুষের হঠাৎ করে এই পরিণত হবে না। বড় কোনো শখ, কোনো দুঃখ পেয়ে সেটা তিল তিল করে মনে প্রভাব না ফেলে এমন হিংস্র মনোভাব তৈরি হওয়ার কথা না। আমার ছেলের কি হয়েছিল? খুব বড় আঘাত পেয়েছে, যার জন্য দিনের পর দিন তিল তিল গুমড়ে মরছে আমাদের অজান্তে। আল্লাহ, আমরা কি কোনো ভুল করে ফেললাম? সঠিকভাবে মায়ের দায়িত্ব পালন করতে পারিনি। স্বামীর মুখশ্রীর দিকে তাকিয়ে অশ্রুসিক্ত চোখে বলে গেলেন আইজা। খানিক বাদে বর্ণর করা কাজ ভুলে গেলেন নিমেষেই। অভিমানগুলো মুহূর্তেই যেন উবে গেল। মায়েরা বুঝি এমনই হয়। আজাদ শিকদার স্ত্রীর হাতে আশ্বস্তের হাত রাখলেন। যতদিন আমাদের বুকের খাঁচায় ছিল ততদিন আমরা আমাদের দায়িত্ব বলো বা ভালোবাসা কোনো তারই ত্রুটি রাখিনি। তবে এমন হলো কেন? কারণ কি? মায়ের হতাশ শ্বাস ফেলে বলল, জানেন আঙ্কেল, স্যার আমাকে থেকে দূর থেরাপিস্টকেও কোনো কিছু শেয়ার করেনি, উল্টো চিকিৎসা নেয়নি বর্ণ। ভদ্রমহিলার কণ্ঠ আকুল। মাহির জবাব দিল, এটা নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই, তবে কন্ট্রোলে রাখার মেডিসিন অবশ্যই আছে। বস নেয়, কিন্তু এরপরও মাঝে মাঝে অ্যাগ্রেসিভ হয়ে যায় যদি কেউ ওনার অপছন্দের কাজটি করে বসে ওনারই সামনে। মাহির এই পর্যায়ে গলা পরিষ্কার করে অভ্রর দিকে চাইল। গুটিসুটি মেরে বসে আছে সে, ক্ষণে ক্ষণে গলায় হাত বাঁধছে। প্রশ্ন করলো মাহির, তুমি তখন কি করেছিলে ভাইয়ের সামনে? অভ্র জড়সড় হয়ে বসলো। ভাইয়ের রুমে অনেকদিন যাওয়া হয় না, তাই তার রুমে ওকে দিয়েছিল আজ। বর্ণ তখন ল্যাপটপ সামনে নিয়ে কাউচে বসে আছে। মুখোমুখি বসে বর্ণকে এটা ওটা বলে হাসতে চাইছিল সে। বেশ কয়েকদিন থেকে তার মনে হচ্ছিল ভাইয়া প্রাণ খুলে হাসে না অনেকদিন। এক পর্যায়ে উঠে গিয়ে পুনরায় তার গিটার নিয়ে বসলো। কথাটি বলতেই মাহির বলল, এটা ভাইয়ার প্রিয় গিটার, কাউকে ছুতে দেয় না, এমনকি আমাকেও কখনো না। অভ্র মুখ গোছ করল। গিটার নেওয়ার পরও বর্ণ কিছু বলেনি। এক ঝলক চেয়ে পুনরায় ল্যাপটপে মুখ ডুবিয়েছিল, আর তার কথার একটু পরপর হুহা জবাব করছিল। অভ্র বলে উঠল, হঠাৎ হাত ফসকে গিটার ফ্লোরে পড়ে গিয়েছিল। সুখ উঠে চলে এলো সেখান থেকে। অভ্র কি বলবে বাকিটা আন্দাজ করা যাচ্ছে এখন। তাই বলে পুরুষটি এতটা হিংস্র হয়ে উঠবে? সুখের গলা শুকিয়ে আসে। যদি সঠিক সময়ে সে না যেত, তখন কি হাল করতো অভ্রর? আধমরা করে ছেড়ে দিত, নাকি আর ভাবতে পারে না সুখ? কি নিষ্ঠুর গা ছমছমে দৃশ্য, ভাবতেও চায় না। বর্ণ কিসের জের ধরে এমন হিংস্র হয়ে উঠল? কি হতে পারে কারণ? সুখের এই মুহূর্তে একটা কথাই মনে পড়ল। বর্ণ ইন্টারমিডিয়েট শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছিল। ওখানে চলে গিয়েছে তখন। 3 মাস অতিবাহিত হওয়ার পর 10 দিনের জন্য এসেছিল বাড়িতে। এরপর একদিন আজাদ শিকদারের নাম্বারের টেক্সট এলো তার নাম্বার থেকে, আমায় খুঁজো না আব্বু, একদিন ঠিকই তোমাদের মাঝে ফিরবো আমি। মেসেজের ধরন দেখি আইজা কেঁদে উঠেছিল ডুকরে। এরপর হাজার চেষ্টায়ও বর্ণর ফোনে কল ঢুকছিল না, ফোন সুইচ অফ। আজাদ শিকদার ছুটে গিয়েছিলেন ঢাকা। ওনার ব্যবসার প্রসার তখন ঢাকা অবধি ছিল না। ভার্সিটি তার বন্ধুবান্ধব কেউ বর্ণর খোঁজ দিতে পারেনি সেদিন। জলজান্ত একটা ছেলে এভাবে কিভাবে উধাও হয়ে যেতে পারে? পাগলা কুকুরের মতো রাস্তা রাস্তায় ঘুরেও তিনি পরের 2 দিন বর্ণকে খুঁজে পায়নি। বর্ণ ফিরেছিল হাতে গোনা 553 দিন পর, প্রায় 1.5 বছর। আইজার অবস্থা তখন শোচনীয়। ছেলে হারানোর শোকে পাগল প্রায়। রোজ ছেলের অপেক্ষায় গেটের কিনারে গিয়ে বসে থাকতো। বর্ণর দেওয়া ওই টেক্সটে চুমু দিত, বুকে জড়িয়ে রাখত, নিজ মনে কাঁদত, আবার ছেলের সৌন্দর্য বর্ণনা করে মুগ্ধময় হাসত। সেদিন ছেলেকে ফিরে পেয়ে অপেক্ষার অবসান ঘটেছিল আইজার। আজ সুখের বড্ড জানতে ইচ্ছে হলো এই 1.5 বছর কোথায় ছিল বর্ণ ভাই। কেননা